পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, কিন্তু দেশগুলো এইসব নিয়ে কোনো কথা বলে না, দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিজেদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে তাদের নীতি পরিবর্তন করে ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করে, তবেই কেবল তাদের সঙ্গে সহযোগিতার কথা বিবেচনা করবে ইরান। গাজায় যুদ্ধবিরতির চুক্তি চললেও ইসরায়েলের হামলা থামেনি। এরই মধ্যে 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মাঝে দেশটির কাছাকাছি একটি পরিত্যক্ত ঘাঁটি সংস্কার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে এই সংস্কার কাজ ধরা পড়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর কেটে গেছে প্রায় 1 বছর। অনিশ্চিত ও অস্থির এই সময়ে শেয়ার, স্বর্ণ ও ক্রিপ্টোর মতো অনুষঙ্গগুলোর দর পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ স্তরে। ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন, সতর্কবার্তা হুতি বাহিনীর। ইয়েমেনের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আকাশ ও সমুদ্র পথে যে কোনো আক্রমণ চালানোর মতো সক্ষমতা এখন তাদের হাতে রয়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তান সহ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, দাবি ট্রাম্পের, কিন্তু দেশগুলো এসব নিয়ে কোনো কথা বলে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিজেদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে হবে। সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। আমি মনে করি আমাদের নিরস্ত্রীকরণ নিয়ে কিছু করা উচিত। আসলে আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি। তিনি বলেন, আমাদের কাছে এমন পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে 150 বার ধ্বংস করা সম্ভব। রাশিয়ারও প্রচুর অস্ত্র আছে, চীনের কাছেও আছে। সাক্ষাৎকার গ্রহণকারী তখন প্রশ্ন করেন, তাহলে আমাদের কেন পরীক্ষা করতে হবে? জবাবে ট্রাম্প বলেন, কারণ আপনাকে জানতে হবে এগুলা কাজ করছে কিনা। রাশিয়া ঘোষণা দিয়েছে তারা পরীক্ষা করবে। দেখছেন, উত্তর কোরিয়া নিয়মিতই পরীক্ষা চালাচ্ছে, অন্যান্য দেশও করছে, কেবল আমরা করছি না। আমি চাই না যুক্তরাষ্ট্র এই একমাত্র দেশ হোক যারা পরীক্ষা করে না। তাকে যখন জিজ্ঞেস করা হয় যুক্তরাষ্ট্র কি 30 বছরের বেশি সময় পর আবার পারমাণবিক বিস্ফোরণ ঘটাবে, জবাবে তিনি বলেন, আমি বলছি আমরা অন্য দেশগুলোর মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করব। তবে সাক্ষাৎকার গ্রহণকারী তখন বলেন, একমাত্র দেশ যেটি বাস্তবিক অর্থে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে তা হলো উত্তর কোরিয়া। রাশিয়া ও চীন 1990 এবং 1996 সালের পর থেকে কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, রাশিয়া ও চীন পরীক্ষা চালাচ্ছে, আপনি জানেন না। যখন সাংবাদিক উল্লেখ করেন যে রাশিয়ার সাম্প্রতিক পরীক্ষা ছিল পারমাণবিক অস্ত্রের ডেলিভারি সিস্টেম, অর্থাৎ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, তখন ট্রাম্প জোর দিয়ে বলেন, রাশিয়া পরীক্ষা করছে, চীনও পরীক্ষা করছে, কিন্তু তারা সেটা নিয়ে কথা বলে না। তিনি আরো বলেন, আমরা একটি উন্মুক্ত সমাজ, আমরা এসব বিষয়ে কথা বলি, কারণ না বললে আপনারা রিপোর্ট করবেন। তাদের দেশে এমন সাংবাদিক নেই যারা এসব নিয়ে লিখতে পারে, কিন্তু আমরা আলাদা, আমরা পরীক্ষা করব কারণ তারা পরীক্ষা করছে। ট্রাম্প জোর দিয়ে বলেন, অবশ্যই উত্তর কোরিয়া পরীক্ষা চালাচ্ছে, পাকিস্তানও করছে, কিন্তু তারা আপনাকে কিছু জানায় না। তারা ভূগর্ভে পরীক্ষা চালায়, যেখানে কেউ ঠিকঠাকভাবে বুঝতেও পারে না কি হচ্ছে, সেখানে শুধু সামান্য কম্পন টের পাওয়া যায়। তারা পরীক্ষা চালায়, আমরা চালাই না, আমাদেরও চালাতে হবে, বলেন ট্রাম্প। তিনি যোগ করেন, রাশিয়া সম্প্রতি এক ধরনের হুমকি দিয়েছে যে তারা নতুন মাত্রার পরীক্ষা চালাবে। রাশিয়া পরীক্ষা করেছে, চীনও করেছে, আর আমরাও করব। ট্রাম্প বলেন, এটা কোনোভাবে যৌক্তিক নয় যে আপনি পারমাণবিক অস্ত্র বানাবেন কিন্তু পরীক্ষা করবেন না। তাহলে কিভাবে জানবেন যে এগুলো আসলেই কাজ করবে? তাই পরীক্ষা করতেই হবে। সাম্প্রতিক এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেন। তার ওই নির্দেশ ঘিরে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে তিনি কি 1992 সালের পর যুক্তরাষ্ট্রের প্রথম পারমাণবিক বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছেন কিনা তা নিয়ে। সাক্ষাৎকারে সাংবাদিক উল্লেখ করেন, আমাদের পারমাণবিক অস্ত্র বিশ্বের সেরা, তাই এগুলো পরীক্ষা চালানোর দরকার নেই, এমনটাই বলেছেন সেসব বিশেষজ্ঞরা যাদের সঙ্গে আমি কথা বলেছি। জবাবে ট্রাম্প বলেন, আমাদের মতে আমাদের অস্ত্রই সেরা। আমি নিজেই এগুলো সংস্কার করেছি ও গত মেয়াদে নতুন করে তৈরি করেছি। আমি আসলে এটা করতে চাইনি, কারণ ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে কথা বলাই ভয়ঙ্কর, কিন্তু যদি অন্যদের কাছে এসব থাকে আমাদেরও থাকতে হবে। তিনি আরো বলেন, যদি আমাদের কাছে এসব অস্ত্র থাকে তাহলে পরীক্ষা করতেই হবে, না হলে আপনি জানবেন না এগুলো ঠিকঠাকভাবে কাজ করবে কিনা। তবে আমরা কখনো সেগুলো ব্যবহার করতে চাই না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে তাদের নীতি পরিবর্তন করে ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করে, তবেই কেবল তাদের সঙ্গে সহযোগিতার কথা বিবেচনা করবে ইরান। এক ভাষণে তিনি বলেন, যদি তারা জায়নবাদী শাসনের প্রতি সমর্থন সম্পূর্ণরূপে ত্যাগ করে, এখান থেকে তাদের সামরিক ঘাঁটি প্রত্যাহার করে এবং এই অঞ্চলে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকে, তাহলে এটি সহযোগিতা বিবেচনা করা যেতে পারে। 1979 সালে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে রাজধানীতে শিক্ষার্থীদের সঙ্গে এক সমাবেশে এই মন্তব্য করা হয়। খামেনি আরো বলেন, যদি দেশ শক্তিশালী হয় এবং
শত্রু বুঝতে পারে যে এই শক্তিশালী জাতির মুখোমুখি হলে লাভ হবে না বরং ক্ষতি হবে, তাহলে দেশ অবশ্যই অনাক্রম্যতা পাবে। ইরান বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে। বিশেষ করে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। গত সেপ্টেম্বর যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিও একই প্রক্রিয়া শুরু করে। গত রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাসি আল জাজিরাকে বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় প্রবেশ করতে প্রস্তুত, তবে আলোচনা কেবল হবে পারমাণবিক কর্মসূচি নিয়ে, ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে কোনো আলোচনা নয়। গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসাবে 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার সন্ধ্যায় মুক্তিপ্রাপ্তদের আল আকসা হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা পরীক্ষার জন্য। আল জাজিরার গাজা প্রতিনিধি হিন্দু খুদারি জানিয়েছেন, যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো অজানা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্তদের পরিবার আল আকসা হাসপাতালের সামনে জড়ো হয়। কেউ কেউ স্বজনদের বুকে জড়িয়ে ধরেন, আবার কেউ নিখোঁজ পরিবারের সদস্যদের খোঁজে উদ্বেগ প্রকাশ করেন। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলি কারাগারে হাজারো ফিলিস্তিনি বিচার ছাড়াই আটক রয়েছেন, যা ইচ্ছাকৃতভাবে আটক হিসাবে দেখা হচ্ছে। এর আগে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েল থেকে আরও 45 ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে যুদ্ধবিরতির অংশ হিসাবে ফেরত আসা মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে 270-এ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত 78টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিগুলো ফরেনসিক পরীক্ষা চলছে। শনাক্ত না হলে মরদেহগুলো দেইর আল বালা এলাকার গণকবরে দাফন করা হবে। গাজার কর্মকর্তা চিকিৎসকরা জানান, ফেরত আসা অনেক মরদেহে নির্যাতনের চিহ্ন, বাঁধা হাত, চোখে কাপড় বাঁধা এবং বিকৃত মুখের প্রমাণ পাওয়া গেছে। অধিকাংশ মরদেহে কোনো পরিচয় ট্যাগ ছিল না। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। রাফার উত্তরে ইসরায়েলি গোলায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় নাসের মেডিকেল কমপ্লেক্সের এক কর্মকর্তা। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ গাজায় হামলা চালিয়েছে কারণ হলুদ রেখা নামে এক পরিচিত নিয়ন্ত্রিত এলাকায় কিছু ব্যক্তি প্রবেশ করেছিল। তবে এই হামলায় স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এছাড়াও গাজা সিটির পূর্বাঞ্চলে এক শিশুসহ 3 জন আহত হয়েছেন ইসরায়েলি গুলিতে। আল জাজিরার তারেক আবু আজম জানান, ইসরায়েল আংশিকভাবে দাঁড়িয়ে থাকা ভবনগুলিতে গ্রেনেড ফেলার জন্য ড্রোন ব্যবহার করে চলেছে, যা স্থানীয় কর্তৃপক্ষ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বর্ণনা করে। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত 125 বার চুক্তি লঙ্ঘন করেছে, যা সংঘাতকে আবারও তীব্র করার আশঙ্কা তৈরি করছে। ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মাঝে দেশটির কাছাকাছি পুয়ের্তো রিকোতে একটি পরিত্যক্ত ঘাঁটি সংস্কার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে এই সংস্কার কাজ ধরা পড়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পুয়ের্তো রিকোর সাবেক রুজবেল্ট রোডস নৌঘাঁটিতে মার্কিন নির্মাণ কার্যক্রম গত 20 বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। হঠাৎ করে গত 17 সেপ্টেম্বর থেকে এই ঘাঁটিতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যায়, ঘাঁটিতে রানওয়েতে যাওয়ার পথ পরিষ্কার এবং নির্মাণের কাজ চলছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকো এবং সেন্ট ক্রুয়েক্স দ্বীপে বেসামরিক বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণ করছে। দেশটির ভার্জিন দ্বীপপুঞ্জের মাঝে এটি একটি। ভেনেজুয়েলা থেকে এসব এলাকার অবস্থান প্রায় 800 কিলোমিটার দূরে। এ বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম মিয়ামি হেরাল্ড এক প্রতিবেদনে বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই আক্রমণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করা হয়েছে। আগামী কয়েকদিন এমনকি কয়েক ঘন্টার মধ্যে হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের কারণে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথিত মাদকের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে দক্ষিণ আমেরিকার দেশটিকে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় মহাদেশীয় হুমকির মুখোমুখি করছেন। শুধু তাই নয়, ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী স্থল আক্রমণ করতে পারে বলেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর কেটে গেছে প্রায় 1 বছর। অনিশ্চিত ও অস্থির এই সময়ে শেয়ার, স্বর্ণ ও ক্রিপ্টোর মতো অনুষঙ্গগুলোর দর পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ স্তরে। 2024 সালে 5 নভেম্বর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে হারান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণ করেন 20 জানুয়ারি। ট্রাম্প জেতার পরপরই বেড়ে যায় ডলারের দর। একই সঙ্গে বাড়ে স্টকস, বিটকয়েন ও ট্রেজারি ইয়েল্ড। কেননা বিনিয়োগকারীরা আশঙ্কা করছিলেন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার উপর চাপ আরও বাড়বে। এরপর থেকে বৈশ্বিক সাপ্লাই চেইন এবং গত 1 দশকের যুদ্ধোত্তর আন্তর্জাতিক কূটনৈতিক কৌশল পাশ কাটিয়ে বিভিন্ন বাণিজ্য চুক্তি করেছে ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র প্রশাসন। বৈশ্বিক আর্থিক বাজারে বিনিয়োগকারীরা এখন ট্রাম্পের এই অনিশ্চিত আচরণের সঙ্গে খাপ খাওয়াতে শিখে গেছেন। বিশেষ করে তার হুমকি বাড়িয়ে পরে পিছিয়ে আসার যে প্রবণতা, সে অবস্থা থেকেও মুনাফা করার উপায় বের করে নিয়েছেন। ট্রাম্পের এই প্রবণতাকেই এখনও টাকো ট্রেড বা ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট নামে অভিহিত করা হয়। ট্রাম্পের অনিয়ম নীতির প্রতি বিশ্বের প্রতিক্রিয়া কেমন, সেটি সবচেয়ে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে মার্কিন ডলার। নির্বাচনের
নির্বাচনের পর ডলারের দর বেড়েছিল, কেননা বিনিয়োগকারীরা ভেবেছিলেন ট্রাম্পের ব্যয়বহুল অর্থনৈতিক পরিকল্পনা মোটা দাগে প্রবৃদ্ধি বাড়াবে। তবে বর্তমান সময়ে এসে ডলারের দর কমেছে সব মিলিয়ে 4%। ট্রাম্পের বাণিজ্য শুল্ক এবং তার প্রভাব নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের বিকল্প খুঁজতে বাধ্য করে। তার ক্রিপ্টো বান্ধব নীতির কারণে চলতি বছরের অক্টোবরের প্রথম সোমবার বিটকয়েন দর ছয় সর্বকালের সর্বোচ্চ মূল্য 1,25,835.92 মার্কিন ডলার। ভূরাজনৈতিক উত্তেজনা ও শুল্কের প্রভাবে একই মাসে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় রেকর্ড $4,381। অবশ্য ডলারের চাহিদা এখনো টিকে থাকার কারণ আর্থিক বাজারে যেকোনো অস্থিরতা কিংবা ভূরাজনৈতিক উত্তেজনা দেখা দিলে এটি এখন পর্যন্ত বিনিয়োগকারীদের প্রথম পছন্দ। ডলার নিয়ে ইটাচ ক্যাপিটাল মার্কেটসের সিনিয়র এফএক্স বিশ্লেষক পিত্তর ম্যাটিস বলেন, এটি যেন সবচেয়ে পরিষ্কার অথচ ময়লা বস্তু। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ে উদ্দীপনা এবং বৈশ্বিক সুদের হার কমার আশঙ্কায় বিশ্বজুড়ে শেয়ার বাজারগুলো এবছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। 2 এপ্রিল ট্রাম্পের লিবারেশন ডে শুল্ক ঘোষণায় ছিল বাজারের প্রথম বড় পরীক্ষা। তখন মর্গেন স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বৈশ্বিক ইন্ডেক্সের পতন হয় 10%। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং তহবিল ব্যবস্থাপকরা বিশ্বব্যাপী শেয়ার বাজারের প্রবণতা পরিমাপ করতে এই ইন্ডেক্স ব্যবহার করেন, যেখানে প্রায় 23টি উন্নত দেশের 1060টিরও বেশি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু এরপর তা ঘুরে দাঁড়ায় শক্তভাবে। নির্বাচনের দিন থেকে এখন পর্যন্ত যা 20% বেড়েছে। গত নভেম্বরের পর স্ট্যান্ডার্ড অ্যান্ড পুথর্স 500 S&P ইন্ডেক্সও বেড়েছে 17%। এই সময় শেয়ার বাজারের নেতৃত্ব দিচ্ছে মূলত ইউরোপের প্রতিরক্ষা খাত সংশ্লিষ্ট স্টকগুলো। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন ইউরোপীয় দেশগুলোকে নিজেদের নিরাপত্তায় বেশি খরচ করতে বাধ্য করেছেন। প্রযুক্তি খাতের উত্থান ও ডলারের দুর্বল অবস্থানের কারণে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের শেয়ার বাজারও শক্তিশালী হয়েছে। ট্রাম্পের অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্য, যা তিনি সহযোগী রাষ্ট্রগুলোর দ্বারা যুক্তরাষ্ট্রকে ঠকানোর প্রমাণ হিসাবে দেখান। ট্রাম্পের মতে এই অবস্থা উত্তরণের শুল্কই একমাত্র সমাধান এবং এটি অভিধানের সবচেয়ে সুন্দর শব্দ। ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি আনাসরুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ বলেছেন, ইয়েমেন ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আল ফারাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এটি কোনো প্রচারণা বা সংবাদপত্রের রটনা নয়, বরং বাস্তব পদক্ষেপ নিয়ে যা প্রতিটি শত্রু ভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত মূল্যবোধে রূপান্তর করবে, ইহুদিবাদী সত্তার উপর চাপ সৃষ্টি করবে এবং জায়নিস্ট যুদ্ধ অপরাধীদের ইতিহাস ও ভবিষ্যৎ বিনষ্ট করবে। তিনি আরো বলেন, আনাসরুল্লাহ স্বীকার করে যে জায়নিস্টদের লক্ষ্য একটি একক আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং যে কোনো প্রতিপক্ষকে বাধ্য করা। ইয়েমেন কোনো অপরাধী হুমকি দেয় না, বরং ঘোষণা করে যে কোনো আগ্রাসনকে ভারী মূল্য দিতে তারা প্রস্তুত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগরে চলাচল করা ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি। আল্লাহ হাফেজ।